প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এডুকেম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সঙ্গে আমি যুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশনস এবং পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে তোমরা দেখে নাও যে যুত বিক্রিয়া কাকে বলে। যে জৈব বিক্রিয়ায় দুটো বিকারক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন জৈব অণু সৃষ্টি করে, সেই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে যুত বিক্রিয়া। তাহলে যুত বিক্রিয়া কি? এমন এক ধরনের বিক্রিয়া যেখানে দুটো বিকারক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং তার ফলে একটা নতুন জৈব যৌগ বা জৈব যৌগের অণু সৃষ্টি হচ্ছে। এই বিক্রিয়াগুলো মূলত কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন, এই ধরনের যে যৌগগুলো আছে তাদের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। ঠিক আছে, এবার এই যুত বিক্রিয়াগুলোকে বিকারকটা কি অংশগ্রহণ করেছে তার উপর নির্ভর করে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, যেটা তোমাদের আমি বোর্ডে লিখে দিয়েছি। কি কি ভাগ? একটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া, আরেকটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, আরেকটাকে বলা হচ্ছে মুক্তমূলক যুত বিক্রিয়া। তাহলে যুত বিক্রিয়াগুলোকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারছি। এবার ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া কারা? এই বিশেষ বিক্রিয়াগুলো মূলত কার্বন কার্বন দ্বিবন্ধন ও কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলোর বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এবং এই বিক্রিয়াগুলোতে যে বিকারকটা অংশগ্রহণ করে সেটা অবশ্যই একটা ইলেকট্রোফাইল হয়। ইলেকট্রোফাইল কি? তোমরা সকলেই সেটা জানো। একটা ইলেকট্রোফাইল হলো এমন একটা বিকারক যেটা ইলেকট্রন লাভ করতে চায়। কার্বন কার্বন দ্বিবন্ধন ও কার্বন কার্বন ত্রিবন্ধনে পাই ইলেকট্রনস আছে, তারা সুতরাং ইলেকট্রন সমৃদ্ধ, সেখানে গিয়ে তারা আক্রমণ করে। এই কারণে এরা হচ্ছে সব ইলেকট্রোফাইলস, অর্থাৎ তাদের নিজেদের ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে এই ধরনের যুত বিক্রিয়া, তাহলে যে ধরনের যুত বিক্রিয়া একটা ইলেকট্রোফাইল অংশগ্রহণ করে সেই ধরনের যুত বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনস। বুঝতে পারলে কথাটা? এবার পরেরটা দেখো, পরেরটা কি আছে? নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। সুতরাং যে ভাগটা, এই ভাগটা থেকেই পরিষ্কার, নামটা থেকেই পরিষ্কার, এই যুত বিক্রিয়াগুলোতে একটা নিউক্লিওফিলিক বিকারক বা নিউক্লিয়ার সন্ধানী বিকারক বা পজিটিভ সন্ধানী বিকারক, পজিটিভ সেন্টার সন্ধানী বিকারক অংশগ্রহণ করবে। এই বিক্রিয়াগুলো কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন অর্থাৎ অ্যালডিহাইড কিটোন একত্রে যাদেরকে বলা হয় কার্বনিল যৌগ, বা সিএন কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন মানে ছায়ানো যৌগ, এদের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এবং এই বিক্রিয়াগুলোতে একটা নিউক্লিওফাইল অর্থাৎ নিউক্লিয়ার সন্ধানী বিকারক অংশগ্রহণ করবে। তাহলে এটা হলো সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপটাকে বলা হচ্ছে মুক্তমূলক যুত বিক্রিয়া, যেখানে বিকারকটা হলো একটা মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। তাহলে তোমাদের ভাগগুলো বোঝা হয়ে গেল। এবার আমরা এই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগ আগে করব। কিভাবে করব? তাদের এক্সাম্পল করব এবং তাদের মেকানিজম গুলো দেখব। ঠিক আছে? তারপরে যে আরেকটা শ্রেণী আছে পুনর্বিন্যাস বিক্রিয়া, সেই সংক্রান্ত আলোচনাগুলি আমরা করব। তাহলে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। এবার তোমরা লক্ষ্য করো যে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, তার একটা এক্সাম্পল আমরা নিয়েছি। লক্ষ্য করো, এটার নাম তো তোমরা সকলেই জানো, এটার নাম হচ্ছে প্রোপিন। ঠিক আছে? এখানে একটা সিগমা আছে, এখানে একটা পাই আছে। পাইটা তোমরা জানো বন্ধন শক্তিটা সিগমার থেকে অনেক কম এবং এই পাই ইলেকট্রনগুলো লুজলি বন্ডেড থাকে। তাহলে এই বন্ধনটা খুব আলগাভাবে যুক্ত আছে কার্বন কার্বনের সঙ্গে এবং এটা ইলেকট্রন রিচ একটা স্পিসিস হিসেবে কাজ করছে প্রোপিনটা। ফলে একটা ইলেকট্রোফাইল যে ইলেকট্রন লাভ করতে চায় সেটা কিন্তু এই পাই বন্ধন দ্বারা আকর্ষিত হচ্ছে। এখানে HBrটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। কেন? এর হাইড্রোজেনটা ইলেকট্রো পজিটিভ, একটু ধনাত্মক ধর্মী, এবং ব্রোমিনটা হচ্ছে ঋণাত্মক ধর্মী, কারণ ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। এবার এর সঙ্গে এর বিক্রিয়া হয়ে, তার মানে এটা একটা ইলেকট্রোফাইল রূপে কাজ করছে। এক্ষেত্রে এটা বিক্রিয়া করে কি তৈরি করছে? 2 ব্রোমো প্রোপেন তৈরি করছে, অর্থাৎ অসম্পৃক্ত যৌগ থেকে দেখো সম্পৃক্ত যৌগ তৈরি হয়ে গেল। এটা একটা অ্যালকিল হ্যালাইড। বুঝতে পারলেন?
এবার দেখো এর ক্রিয়া কৌশলটা হয় কিভাবে। এই যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন গুলো, এগুলো হচ্ছে দুটি ধাপে ঘটে, দুটো স্টেপ আছে এর। প্রথম ধাপটা হচ্ছে স্লো ধাপ, অর্থাৎ ধীর গতি সম্পন্ন ধাপ। তার মানে প্রথম স্টেপটা হচ্ছে স্লো, এবং এটাই হচ্ছে তাহলে আরডিএস, অর্থাৎ রেট ডিটারমিনিং স্টেপ। এখানে কটা জিনিস অংশগ্রহণ করছে? দুটো। তাহলে এর মলিকুলারিটি কত? 2। বোঝা গেল জিনিসটা? এবার এই যে পাই বন্ধনটা, এটা কাকে ধরছে? এই যে বিকারকটা যেটার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, তাহলে তার কাকে ধরবে? এইচ প্লাসকে, কারণ এখানে ইলেকট্রন সমৃদ্ধ। তাহলে তো ঋণাত্মকটাকে তো বিকর্ষণ করবে, তাহলে ধরবে কাকে? পজিটিভ অংশটাকে। তাহলে তার সঙ্গে যুক্ত হয়ে একটা স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন দেবে। এবার কার্বোক্যাটায়ন কোনটা তৈরি হবে? যার স্টেবিলিটি বেশি। এবার যদি হাইড্রোজেনটা এইখানে যুক্ত হয়, তাহলে তৈরি হয় 2 ডিগ্রি ক্যাটায়ন। হাইড্রোজেনটা যদি আবার এই দিকে যুক্ত হতো, তাহলে তৈরি হতো প্রাইমারি ক্যাটায়ন। তোমরা জানো হাইপার কনজুগেশন থেকে যে সেকেন্ডারি ক্যাটায়নের স্টেবিলিটি প্রাইমারি ক্যাটায়নের থেকে বেশি। তাহলে এই ক্ষেত্রে তাহলে কোন ক্যাটায়নটা তৈরি হচ্ছে? সেকেন্ডারি ক্যাটায়নটা তৈরি হচ্ছে। তাহলে এখানে সেকেন্ডারি একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হলো। এই যে সেকেন্ডারি ক্যাটায়নটা তৈরি হলো, আর সঙ্গে কি তৈরি হলো? Br মাইনাস, অর্থাৎ ব্রোমাইড আয়ন। এইটা তখন এই পজিটিভ সেন্টারকে, কার্বোক্যাটায়নের পজিটিভ সেন্টারকে অ্যাটাক করছে, করে তৈরি হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যে স্টেপটা হচ্ছে ফার্স্ট। বুঝতে পারলে কথাটা? তাহলে এইভাবে তাহলে মেকানিজমটা তাহলে কটা স্টেপের হলো? 2টো স্টেপের। প্রথম স্টেপে ইলেকট্রোফিলিক অ্যাটাকের ফলে একটা স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন পেলাম। তবে এখানে কিছু জটিল ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন আছে, যেখানে ইনিশিয়ালি ফর্ম কার্বোক্যাটায়নটা যদি রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বা পুনর্বিন্যাসের মাধ্যমে অধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরির সম্ভাবনা থাকে, তৈরি হওয়ার সুযোগ থাকে, তাহলে কিন্তু তা হতে পারে। ফলে যে প্রোডাক্টটা এক্সপেক্টেড থাকে সেটা না পেয়ে কিন্তু আমরা অন্য প্রোডাক্টও পেতে পারি। তোমরা পাঠ্য বইয়ে এই ধরনের এক্সাম্পল দেখবে, করে দেওয়া আছে। তো সেই কেসগুলো তোমরা পাঠ্য বই থেকে দেখবে। যদি কোথাও তোমাদের সমস্যা হয়, আমাকে তোমরা সেই চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, বা তোমাদের যে স্পেসিফাইড গ্রুপগুলো রয়েছে সেখানে গিয়ে আমাকে লিখতে পারো প্রশ্নগুলো, আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে সেকেন্ড স্টেপটার মধ্যে কি হচ্ছে? ফার্স্ট অ্যাটাক হচ্ছে অফ দ্য ব্রোমাইড আয়ন। কাকে? ওই কার্বোক্যাটায়নের পজিটিভ সেন্টারটাকে। তার ফলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি একটা অ্যাডিশন প্রোডাক্ট পাচ্ছি 2 ব্রোমোপ্রোপেন। তাহলে এখান থেকে কি দেখা গেল? পাই বন্ধনটা খুলে গিয়ে দুটো নতুন সিগমা বন্ধন হলো। একটা হলো কার্বন হাইড্রোজেন সিগমা, আর একটা হলো কার্বন ব্রোমিন সিগমা। তার মানে পাই বন্ধন খুলে গিয়ে দুটো নতুন কি হয়? সিগমা বন্ধন তৈরি হয়। এবং অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত যৌগ পেতে পারি। এটাই যদি ত্রিবন্ধনের যৌগ হতো, তাহলে সেখান থেকে আমরা প্রোপিন পেতাম, অ্যালকিন পেতাম। অর্থাৎ অ্যালকাইন থেকে সেক্ষেত্রে অ্যালকিন পাওয়া যেত। অর্থাৎ অসম্পৃক্ততার পরিমাণ কমে, বা অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত যৌগ পাওয়া যায়। তাহলে এক্সাম্পলটা বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তার মেকানিজম। এবার আমরা পরের আলোচনাটা করব। তোমরা এবার নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার একটা এক্সাম্পল দেখো। এই বিক্রিয়াগুলো কাদের বৈশিষ্ট্য? সেই সমস্ত দ্বিবন্ধন যেখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, বা কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন আছে। বুঝতে পারলে? সেই সমস্ত অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্য। এখানে আমরা একটা অ্যালডিহাইড নিয়েছি, অ্যাসিড অ্যালডিহাইড। এই এক্সাম্পলটা তো তোমাদের সবার জানা। তার সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? HCN এর বিক্রিয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ NaOH অ্যাকুয়াস। বুঝতে পেরেছ? এবার দেখো এর ফলে কি তৈরি হচ্ছে? অ্যাসিড অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন তৈরি হচ্ছে। তার মানে এই পাই বন্ধন যেটা আছে সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে দেখো একটা নতুন OH বন্ধন তৈরি হলো, এবং একটা CN বন্ধন তৈরি হলো। তাহলে পাই বন্ধনটা খুলে গিয়ে কিন্তু আমার কি হলো? যেখানে অক্সিজেনটা দ্বিবন্ধন ছিল, সেই অক্সিজেনটা আর কিন্তু দ্বিবন্ধন হলো না। অক্সিজেনটা হয়ে গেল OH গ্রুপ, আর এইখানে অ্যাটাক করলো হচ্ছে CN-টা, সেটা একটা নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি করলো কার্বনের সঙ্গে CN গ্রুপের। ঠিক আছে? তাহলে এরকম বিক্রিয়াটা হচ্ছে কি ধরনের বিক্রিয়া? নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। কেন এটাকে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বললাম? কারণ এখানে CN মাইনাসটা হচ্ছে প্রথমে অ্যাটাক করছে। ফার্স্ট স্টেপটার মধ্যে মেকানিজমটা দেখো, প্রথমে কে অ্যাটাক করছে? CN মাইনাসটা। এবার CN মাইনাসটা জেনারেট কি করে হলো? এখানে আমি লিখে দিয়েছি। এই যে NaOH-টা, সেটা কিনা CN মাইনাসটাকে জেনারেট করতে সুবিধা করে দিচ্ছে। অর্থাৎ যেটা নিউক্লিওফাইল তাকে জেনারেট করতে সুবিধা করে দিচ্ছে। এবার কার্বন অক্সিজেন যে বন্ধনটা আছে, সেখানে কার্বন পরমাণুটা হচ্ছে আংশিক ধনাত্মক আধান বিশিষ্ট, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি। এবার CN মাইনাসটা তাহলে কোথায় গিয়ে অ্যাটাক করবে? যেখানে কার্বনটা পজিটিভ, অর্থাৎ সেটা একটা নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে CN মাইনাসটা এই নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করছে।
ফলে কি তৈরি হচ্ছে, এখানে সিএন কার্বন কার্বন একটা কিন্তু সিগমা বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই সিগমা বন্ধনটা নতুন করে তৈরি হলো, আর এই পাই বন্ধনটা খুলে গিয়ে সেটা হয়ে গেল ও মাইনাস। পরের স্টেপে সিএইচসিএন থেকে প্রোটন এক্সট্রাকশন হচ্ছে। তাহলে কি হচ্ছে, প্রোটন এক্সট্রাকশন হচ্ছে, হয়ে এই ওটা হয়ে গেল ওএইচ। এই পরের স্টেপটা হচ্ছে ফার্স্ট। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে স্লো, সেখানে দুটো জিনিস অংশগ্রহণ করছে অর্থাৎ বাইমলিকুলার। তাহলে এটাও বাইমলিকুলার প্রসেস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। কেন এটাকে নিউক্লিওফিলিক অ্যাডিশন বললাম, কারণ সিএন মাইনাসটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, কারণ সেটা পজিটিভ সেন্টার লাভ করতে চায় বা নিউক্লিয়াস লাভ করতে চায় বা পজিটিভ সেন্টার লাভ করতে চায়, এই জন্য এটা একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, দ্রুত বিক্রিয়ার উদাহরণ। তাহলে বোঝা গেল তোমাদের এটা। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কোনো যে কঠিন নয়, এগুলো একদম সিম্পল, মেকানিজম গুলো একদম সিম্পল, তোমরা শুধু একটু মন দিয়ে দেখো। তাহলে প্রথমে কি হলো, প্রথম স্টেপটা কি, স্লো স্টেপ। সেখানে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক, কার দ্বারা, সিএন দ্বারা। কোথায় অ্যাটাক করছে, ইলেকট্রন যেখানে ঘাটতি আছে সেই কার্বন সেন্টারটাকে, অর্থাৎ কার্বনিল কার্বনের কার্বন সেন্টারটাকে অ্যাটাক করছে। ফলে মধ্যবর্তী একটা পদার্থ তৈরি হচ্ছে যেখানে অক্সিজেনটা মাইনাস এবং একটা কার্বন কার্বন নতুন বন্ধন সিগমা বন্ধন তৈরি হচ্ছে। এবার এই সিএন থেকে প্রোটনের এক্সট্রাকশন ঘটছে, ঘটে অ্যাসিটাইলডিহাইড সায়ানোহাইড্রিন যৌগটা তৈরি হচ্ছে, যে স্টেপটা কিনা ফার্স্ট স্টেপ। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে স্লো স্টেপ, তার মানে সেটাই আরডিএস। তাহলে মেকানিজমটা একদম পরিষ্কার। তাহলে তোমরা দুটো জিনিস শিখে ফেললে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এবং হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এবার পরের আলোচনাটা, এবার আমরা দেখব ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন। নামটা থেকেই পরিষ্কার, এখানে বিক্রিয়া করবে একটা ফ্রি রেডিক্যাল। তাহলে কন্ডিশনটা আমার এমন চুজ করতে হবে যেখানে ফ্রি রেডিক্যালের জেনারেশনটা ইজিয়ার হয়। সাধারণত পারক্সাইডের উপস্থিতি এবং নন পোলার মিডিয়াম এই ফ্রি রেডিক্যালের জেনারেশনটাকে ইজিয়ার করে। একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি, এক্সাম্পলটা লক্ষ্য করো। প্রোপিনের সঙ্গে আমরা এই বিয়ারের বিক্রিয়া করছি একটা পারক্সি যৌগের উপস্থিতিতে, তাহলে তখন তৈরি হচ্ছে কি, 1 ব্রোমো প্রোপেন তৈরি হচ্ছে। আগের বার যেটা আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখেছিলাম সেখানে তৈরি হচ্ছিল 2 ব্রোমো প্রোপেন। এবার কন্ডিশনটা চেঞ্জ করে দিলাম, এই বিয়ারের সঙ্গে বিক্রিয়াটা হচ্ছে, কিন্তু আমি মেন প্রোডাক্ট কোনটা পেলাম, 1 ব্রোমো প্রোপেন। কেন এমনটা হচ্ছে এটা আমরা মেকানিজম থেকে সহজেই দেখতে পাই। লক্ষ্য করো, এই যে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া এর মেকানিজম গুলোকে 3টে স্টেপে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে সূচনা পর্ব বা ইনিশিয়েশন স্টেপ, যে পর্যায়ে মুক্তমূলক তৈরি হয়। তারপরে স্টেপটাকে বলা হয় বিস্তার পর্ব বা প্রোপাগেশন স্টেপ, আর লাস্টেরটাকে যেখানে বিক্রিয়াটা শেষ হয় তাকে বলা হয় সমাপ্তি পর্ব বা টার্মিনেশন স্টেপ। এবার সূচনা পর্বে তাহলে কি তৈরি হবে, মুক্তমূলকটা তৈরি হবে। দেখো কি করে তৈরি হচ্ছে। প্রথমে যে এই যে পারক্সি বন্ধনটা ভেঙে যাচ্ছে আলো বা তাপের উপস্থিতিতে, সেটা তখন এইচবিআর এর সঙ্গে বিক্রিয়া করে ব্রোমিন মুক্তমূলকটা তৈরি করছে। এই ব্রোমিন মুক্তমূলক তখন এই দ্বিবন্ধনের সঙ্গে বিক্রিয়া করছে। দ্বিবন্ধনটা ভেঙে যাচ্ছে, দেখো এইরকম ভাবে পাই বন্ধনটা, এটা অ্যাকচুয়ালি পাই বন্ধনটা ভাঙছে। কোন বন্ধনটা ভাঙছে, পাই বন্ধনটা ভাঙছে। তাহলে পাই বন্ধনটা ভাঙার ফলে কি হলো, এই কার্বনটা একটা মুক্তমূলক পেল, এই কার্বনটা একটা ইলেকট্রন পেল। এইবার এই ব্রোমিনটা কোথায় যুক্ত হবে, যেখানে যুক্ত হলে অধিক স্থিতিশীল মুক্তমূলক তৈরি হয়, মোর স্টেবল ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এখানে দেখো, যদি ব্রোমিনটা এখানে যুক্ত না হয় এখানে তৈরি হতো তাহলে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হতো, সেক্ষেত্রে কার্বন রেডিক্যাল হতো, তার থেকে 2 ডিগ্রি বেশি স্টেবল। এই কারণে ব্রোমিনটা কিন্তু এই সাইডে যুক্ত হলো যাতে অধিক স্থিতিশীল মুক্তমূলক তৈরি করতে পারে। সেটা কিনা আমরা হাইপার কনজুগেশন থেকে আগেই জেনে গেছি। 3 ডিগ্রি রেডিক্যালের স্টেবিলিটি 2 ডিগ্রির থেকে বেশি, 2 ডিগ্রি স্টেবিলিটি 1 ডিগ্রির থেকে বেশি। তাহলে বুঝতে পারলে। এবার এই যে কার্বন মুক্তমূলকটা হলো সেটা আরেক অণু এইচবিআর এর সঙ্গে বিক্রিয়া করে, এইচবিআরটা আবার ভেঙে যাচ্ছে, হোমোলাইটিক ফিশন, ফলে হাইড্রোজেন মুক্তমূলক এবং ব্রোমিন মুক্তমূলক হলো। এই হাইড্রোজেন মুক্তমূলকটা তখন এর সঙ্গে যুক্ত হয়ে একটা কার্বন হাইড্রোজেন বন্ড জেনারেট করছে। ফলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি, এই 1 ব্রোমো প্রোপেনটা পেয়ে যাচ্ছি, সঙ্গে আবার ব্রোমিন মুক্তমূলকটা রিজেনারেট করছে, যেটা কিনা আরেকটা অণুকে পরপর বিক্রিয়া করতে থাকবে। তাহলে এই বিক্রিয়াগুলো চলতেই থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে বিস্তার পর্ব বা প্রোপাগেশন স্টেপ। এবার বিক্রিয়াটা শেষ কি করে হবে, ব্রোমিন ব্রোমিন যুক্ত হয়ে আবার ব্রোমিন মুক্তমূলক যুক্ত হয়ে আবার ব্রোমিন অণু তৈরি করবে। এইভাবে বিক্রিয়াটা তখন সমাপ্তি হবে, যখন মিডিয়ামে আর অ্যালকিন থাকবে না। তাহলে বিক্রিয়াটা বোঝা গেল।
তাহলে এটা হচ্ছে ফ্রি রেডিকাল যে অ্যাডিশন রিয়াকশন আছে তার ক্রিয়া কৌশল। তাহলে আমরা তিন ধরনের যে বিক্রিয়া অ্যাডিশন রিয়াকশনের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, যা সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধনের বৈশিষ্ট্য, সেটা দেখলাম, তার ক্রিয়া কৌশল দেখলাম। আমরা দেখলাম নিউক্লিওফিলিক অ্যাডিশন, যা কিনা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন নাইট্রোজেন ত্রিবন্ধন, তাদের বৈশিষ্ট্য, সেগুলো দেখলাম। আর দেখলাম হচ্ছে ফ্রি রেডিকাল অ্যাডিশন, অর্থাৎ এই টাইপের যেগুলো। তাহলে তিন ধরনের অ্যাডিশন বিক্রিয়াই আমার কিন্তু দেখা হয়ে গেল। এবার আমরা বলেছিলাম আলোচনায় যে আজকে আমরা কি কি করব, আরেকটা আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। এবার ধৈর্য ধরে তোমরা সেটা লক্ষ্য করো। এবার আমরা আলোচনা করব পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন সম্পর্কে। যদি কোনো জৈব অণুতে কোনো একটা পরমাণুর সঙ্গে যুক্ত পরমাণু বা গ্রুপ বিক্রিয়ার মাধ্যমে ওই জৈব অণুর অন্য কোনো স্থানে গিয়ে যুক্ত হয়, অর্থাৎ নতুন একটা যৌগ তৈরি করে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে পুনর্বিন্যাস বিক্রিয়া কি? জৈব অণুর অন্তর্গত যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা পরমাণু বা গ্রুপ সেই জায়গাটা থেকে বের হয়ে ওই অণুর অন্য কোনো জায়গায় গিয়ে যুক্ত হয়ে যায়, ফলে একটা নতুন ধরনের জৈব অণুর সৃষ্টি হয়। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। আমি দুটো উদাহরণ দিয়েছি, খুব ক্লাসিক্যাল দুটো উদাহরণ। প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটাকে বলা হয় ফ্রাইস পুনর্বিন্যাস। ফ্রাইস পুনর্বিন্যাস, যে যৌগটা নেওয়া হয়েছে এটাকে বলা হয় ফিনাইল অ্যাসিটেট। অর্থাৎ ফেনলের যদি অ্যাসিটাইলেশন করা যায় তাহলে এই যৌগটাকে পাওয়া যায়। এই ফিনাইল অ্যাসিটেটটাকে যদি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে যে অ্যাসাইল গ্রুপ যেটা আছে সেটা পুনর্বিন্যাসের মাধ্যমে অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন এবং প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনন নামক দুটো যৌগ তৈরি করে। এবং এটা কি শিফটিং হচ্ছে, তাহলে এই মূলকটা এই জায়গাটা ছেড়ে দিচ্ছে, অক্সিজেনের জায়গাটা ছেড়ে দিয়ে বলয়ের অর্থ পজিশনে এবং বলয়ের প্যারা পজিশনে গিয়ে যুক্ত হলো, তাহলে জায়গা পরিবর্তন করলো, অর্থাৎ তার মানে পুনর্বিন্যাস হলো। এটা কিন্তু একটা অত্যন্ত ক্লাসিক্যাল এক্সাম্পল পুনর্বিন্যাসের। এটাকে কি বলা হচ্ছে? ফ্রাইস পুনর্বিন্যাস। এটাকে বলা হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস। তাহলে ফ্রাইস পুনর্বিন্যাসের মাধ্যমে কি ঘটে? অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন যৌগকে, ভুল বললাম, তোমার ফিনাইল অ্যাসিডের যৌগকে যদি আমরা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে সেটা পুনর্বিন্যাসের মাধ্যমে অ্যাসাইল গ্রুপটা শিফট হয়ে যায়, ও পরমাণুকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সেটা বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে প্রতিস্থাপিত হয় এবং ওই অর্থ প্যারা থেকে একটা হাইড্রোজেন গিয়ে ওই ও মাইনাস যেটা আছে তার সঙ্গে যুক্ত হয়ে যায়। তার ফলে আমরা কি পাই? অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন পাই এবং প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনন পাই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তাকে বলা হয় ফ্রাইস পুনর্বিন্যাস। তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া, তাকে বলা হয় পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস। এই যে এই যৌগটার নামই হচ্ছে পিনাকল। তাহলে 1,2 ডাইয়ল বা ভিসিনাল ডাইয়ল, এটাকে বলা হয় 1,2 ডাইয়ল বা ভিসিনাল ডাইয়ল। এই কার্বনটাকে যদি 1 বলি, এই কার্বনটাকে যদি 2 বলি, তাহলে দেখো এই যৌগে এইখানকার মিথাইলটা এখানে শিফট হয়ে গেছে, তাই হয়েছে না? তার মানে 1,2 শিফট হয়েছে এখানে। তাহলে 1 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনে বা আলফা কার্বন থেকে বিটা কার্বনে শিফট হয়েছে মিথাইল গ্রুপটা। তারপরে এখানে যে ওইস মূলকটা ছিল সেটা প্রোটন ত্যাগ করে দিয়েছে, কারণ এটা কার্বোক্যাটায়ন হয়ে গেছিল। তার ফলে এই মিথাইলটা যদি এখানে চলে যায়, ওইসটা যদি বেরিয়ে যায়, তাহলে এটা কার্বোক্যাটায়ন হয়ে যাচ্ছিল। তখন কি হলো? এই প্রোটনটা এখানে বেরিয়ে গেল এবং ইলেকট্রন জোড়াটা এখানে দিয়ে গেল, ফলে একটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের তৈরি হলো। বুঝতে পেরেছো? মেকানিজম এটা আমরা দেখবো এখন। তাহলে এই ধরনের এই যে বিশেষ পুনর্বিন্যাস, এটা একটা পার্টিকুলার যৌগ থেকে আরেকটা পার্টিকুলার যৌগ তৈরি হচ্ছে অ্যাসিড মিডিয়ামে। এই বিক্রিয়াটাকেই বলা হচ্ছে পিনাকল পিনাকলন পুনর্বিন্যাস। যেহেতু পিনাকল থেকে আমরা পাচ্ছি কি? পিনাকোলন, ওন মানে কিটোন পাচ্ছি। অল থেকে একটা ডাইঅল থেকে একটা ওন বা কিটোন পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস। বুঝতে পেরেছো? এবার এর মেকানিজমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। CH3 C CH3 C
CH3 CH3 আর এখানে ভিজিনাল ডাইওল মানে পাশাপাশি কার্বনে OH আছে। এদের লোন পেয়ার আছে, তোমরা জানো লোন পেয়ার আছে। এবার এখানে কি যুক্ত হবে? H প্লাসটা যুক্ত হবে, হয় এই OH এর সঙ্গে যুক্ত হবে বা এই OH এর সঙ্গে যুক্ত হবে। এক্ষেত্রে যে কোনো জায়গায় হতে পারে, কারণ দুটো সাইডই ইকুইভ্যালেন্ট। তাহলে এবার আমরা কি হলো CH3 C CH3 C CH3 CH3, মনে করো এই OH-টার প্রোটনেশন হলো, তাহলে কি হয়ে যাবে? এটা CH2 প্লাস, আর এই OH-টা যেমন ছিল তেমনই থেকে গেল, এই OH-টা যেমন ছিল তেমনই থেকে গেল। এবার পরের স্টেপটাতে কি হবে? পরের স্টেপটাতে এই মিথাইলটা এখান থেকে এখানে আসবে আর এই OH মূলকটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই কার্বনটাকে যদি 1 বলো, এই কার্বনটাকে যদি 2 বলো, তাহলে 1-2 শিফট বলা যাচ্ছে এটাকে। তাহলে OH মূলকটা এখানে আগে ছিল, সেটা ব্যাড লিভিং গ্রুপ, প্রোটনেশনের ফলে সেটা OH2 প্লাস হলো, যেটা কিনা একটা গুড লিভিং গ্রুপ, ভালো লিভিং গ্রুপে পরিণত হলো। এবার এটা সহজেই বেরিয়ে যাচ্ছে। ওটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ওখানে গ্যাপটা তৈরি হচ্ছে, তখন একটা মিথাইল মূলক ওখানে শিফট হয়ে যাচ্ছে। তাহলে এই শিফটটাকে বলা হচ্ছে 1-2 শিফট। এই শিফটটাকে কি শিফট বলা হচ্ছে? 1-2 শিফট। এই শিফটটাকে বলা হচ্ছে 1-2 শিফট। এবার কি তৈরি হলো? তাহলে CH3 C, এখানে OH ছিল, আর এখানে হয়ে গেল 3টা CH3 চলে গেল, CH3 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 হলো, আর এটা হয়ে গেল প্লাস। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হলো একটা। এবার কি করবে? এবার একটা প্রোটন অ্যাবস্ট্রাকশন হবে, প্রোটন। এই প্রোটনটা এখানে ইলেকট্রন জোড়াটা দান করে দেবে, তাহলে প্রোটন অ্যাবস্ট্রাকশন হয়ে যাবে। ফলে এখানে কি তৈরি হবে? CH3 C, ডবল বন্ড ও হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে C CH3 CH3 CH3। ঠিক আছে? ধাপগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো কঠিন নয়, ইজি ধাপ, কিন্তু অনেক কটা ধাপ আছে, এটাই যা। তাহলে এই স্টেপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। এটাকে বলা হচ্ছে 1-2 মিথাইল শিফট। কি গ্রুপ শিফট করলো? মিথাইল গ্রুপ। অন্য গ্রুপ থাকলে অন্য গ্রুপও শিফট করতে পারতো। এখানের গ্রুপগুলো যদি ভিন্ন ভিন্ন হতো, তাহলে সেক্ষেত্রে আবার কার শিফটিং আগে হবে বা কার শিফটিং হবে না সেই সম্পর্কিত রুলও রয়েছে, কিন্তু এই ক্লাস 11-12-এ তোমাদের সেটা দরকার পড়বে না। তোমরা যখন গ্র্যাজুয়েশনে উঠবে তখন সেগুলো তোমাদের দরকার পড়বে। ঠিক আছে? তাহলে এই 1-2 শিফটটা হচ্ছে এই বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তারপরে এই কার্বোক্যাটায়নটা হলো। এবার কার্বোক্যাটায়নটা থেকে আমরা এই কিটোনটা পেলাম। কি লিভ করলো? একটা প্রোটন লিভ করলো OH মূলক থেকে। ফলে আমরা পিনাকল থেকে আলটিমেটলি কি পেয়ে গেলাম? পিনাকোলন পেয়ে গেলাম। তাই এই বিক্রিয়াটার নাম হলো পিনাকল, পিনাকোলন পুনর্বিন্যাস। আর মুক্তমূলক দ্রুত বিক্রিয়ার ফলে কি কি যৌগ তৈরি হবে সেটা তোমরা লক্ষ্য করো। এবার তাহলে দেখো আমরা কি কি আলোচনা করলাম। আমরা 2 ধরনের বিক্রিয়া নিয়ে আজ আলোচনা করলাম। এক ধরনের বিক্রিয়া ছিল দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া, সেটা ছিল 3 রকমের: ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া ও মুক্তমূলক দ্রুত বিক্রিয়া হলো। আরেক ধরনের বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম, তাদেরকে বললাম পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এবার একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, ইলেকট্রোফিলিক যে দ্রুত বিক্রিয়াগুলো ছিল, সেসব দ্রুত বিক্রিয়ায় দেখা যায় যে তোমার বিকারকের ঋণাত্মক অংশটা দ্বিবন্ধনযুক্ত সেই কার্বনের সঙ্গে যুক্ত হয় যেখানে তোমার কম সংখ্যক H পরমাণু আছে। বুঝতে পেরেছো কথাটা? তাহলে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে অপ্রতিসম অ্যালকিনের ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে বিকারকের ঋণাত্মক অংশ দ্বিবন্ধনযুক্ত সেই কার্বনের সঙ্গে যুক্ত হয় যেখানে অপেক্ষাকৃত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। বুঝতে পেরেছো? এই নিয়মটাকে বলা হয় তোমার মার্কোনিকোফের নিয়ম। বুঝতে পেরেছো? তাহলে দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো মার্কোনিকোফের নিয়ম, যেটা হচ্ছে একটা জেনারেল নিয়ম, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়।
ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেখানে আছে, তাহলে সেখানে বিকারকের ঋণাত্মক অংশটা অর্থাৎ ইলেকট্রোফাইলের ঋণাত্মক অংশটা দ্বিবন্ধন যুক্ত সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে। কেন তৈরি হয় সেটার কারণ হচ্ছে মেকানিজম থেকে আমরা দেখেছি যে প্রথম স্টেপে ইলেকট্রোফিলিক যে অ্যাডিশনের প্রথম স্টেপটা আছে, যেটা স্লো স্টেপ, যে স্টেপটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, সেখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবার কার্বোক্যাটায়ন কোনটা বেশি তৈরি হবে? যার স্টেবিলিটি বেশি। এবার অধিক স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি করতে গেলে তখন কিন্তু এই ঘটনাটাই ঘটবে যে ঋণাত্মক অংশটা সেখানে যুক্ত হবে, দ্বিবন্ধন যুক্ত সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে অপেক্ষাকৃত কম সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপরে নির্ভর করছে, এই কারণে এই ধরনের যৌগগুলো তৈরি হচ্ছে। তাহলে মার্কনিকোভের নিয়মে বিকারকের ঋণাত্মক অংশ দ্বিবন্ধন যুক্ত সেই কার্বনের সঙ্গে যুক্ত হয় যেখানে কম হাইড্রোজেন আছে। তার কারণটা কি? তাহলেই একমাত্র প্রথম স্টেপে অধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি হয়। আবার যে মুক্তমূলক বিক্রিয়াগুলো আছে তোমরা দেখলে পারক্সাইডের উপস্থিতিতে যেগুলো হচ্ছে, সেসব ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়ায় যে যৌগটা হচ্ছিল একই বিকারক দিয়ে মুক্তমূলকের ক্ষেত্রে উল্টো মানে মার্কনিকোভের নিয়মের বিপরীত যৌগটা তৈরি হলো। এক ক্ষেত্রে প্রোপিন থেকে আমরা পাচ্ছিলাম ট্রু ব্রোমোপ্রোপেন ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়ায়, আর মুক্তমূলক যুদ্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম 1 ব্রোমোপ্রোপেন। সেক্ষেত্রে প্রথম স্টেপে তৈরি হয় কি তৈরি হয়? একটা মুক্তমূলক কার্বন মুক্তমূলক তৈরি হয়। আবার কার্বন মুক্তমূলকগুলোর স্থিতিশীলতার ক্রমটা কি তোমরা জানো? 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন মিথাইল। এইবার এই বিক্রিয়াগুলোতে প্রথমে কে যুক্ত হয়? ব্রোমিন মুক্তমূলক যুক্ত হয়। তাহলে ব্রোমিন মুক্তমূলকটা সেইখানে যুক্ত হবে দ্বিবন্ধন যুক্ত কার্বনের, যার ফলে অধিক স্থিতিশীল মুক্তমূলক পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রে মুক্তমূলকের স্থিতিশীলতা কিন্তু মার্কনিকোভের নিয়মের বিপরীত অ্যাডিশনটা করতে সাহায্য করছে। বুঝতে পারলে? তাহলে ইলেকট্রোফিলিক যদি অ্যাডিশন হয় তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্টটা পাবো আমরা সেটা হবে মার্কনিকোভের নিয়ম দিয়ে, আর যদি মুক্তমূলক হয় বিকারকটা তাহলে সেক্ষেত্রে যে অ্যাডিশন প্রোডাক্টটা পাবো সেটা মার্কনিকোভের নিয়মের বিপরীতে হবে। এই নিয়মটাকে বলা হয় অ্যান্টি মার্কনিকোভ রুল বা খারাস পারক্সাইড প্রভাব বা শুধু পারক্সাইড প্রভাব। তাহলে বোঝাতে পারলাম? তাহলে এই আলোচনাটা আজকে আমাদের কমপ্লিট হলো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমরা ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে চ্যানেলটাকে তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে চ্যানেলে গিয়ে সেখানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, বা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোমরা আছো সেই গ্রুপগুলোতে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাকে জানাবে, আমি সেগুলোর উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি।